আপনারা জানেন যে এসএসসির প্যানেল নিয়ে এই রাজ্যে কি হচ্ছে। এই রাজ্যে শিক্ষক দুর্নীতি নিয়ে মন্ত্রী জেলের ভেতরে, মন্ত্রীর কাছের লোকের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, 51 কোটি টাকা মতো পাওয়া গেছে দু জায়গায়, এবং শিক্ষকদেরকে দু শ্রেণীতে এখন ভাগ করা হচ্ছে, শিক্ষক এবং ব্যতিক্রমী শিক্ষক। আমাদের শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রীর নোমেনক্লেচার অনুসারে, নামকরণ অনুসারে। শুধু তাই নয়, এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য, যেটা এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে, প্রায় 8,000 নাকি অযোগ্য শিক্ষক আছে যাদেরকে ব্যতিক্রমী শিক্ষক আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী নাম দিয়েছেন। তাদেরকে বাঁচানোর জন্য এই গোটা রাজ্যে প্রায় 1,30,000-এর বেশি শিক্ষককে আবার হিউমিলিয়েশন করা হচ্ছে, অপমান করা হচ্ছে। এই রাজ্যে 1,30,000 শিক্ষকের কাছ থেকে নথি চাওয়া হয়েছে রাজ্য শিক্ষা দপ্তরের মাধ্যমে, এবং তার জন্য নির্দেশও জারি করা হয়েছে। এবং নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে যে রাজ্যের সমস্ত শিক্ষককে আগামী 27শে মের মধ্যে চাকরি সংক্রান্ত সমস্ত নথি জমা দিতে হবে, এবং সেই নথি জমা করতে বলা হয়েছে ডিআইদের কাছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল, তাদের কাছে জমা করতে বলা হয়েছে। যারা 30 বছর 35 বছর আগে চাকরি পেয়েছেন তাদের কাছ থেকেও, এই সম্মানীয় শিক্ষক এবং শিক্ষিকা, তাদের কাছ থেকেও নথি চাওয়া হচ্ছে। মানেটা কি? আপনারা কেন, অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তর এবং এসএসসি বারবার কেন যোগ্য আর অযোগ্যদেরকে মিক্স করে দেওয়ার, তাদেরকে মিলিয়ে দেওয়ার, বা অযোগ্যদেরকে যোগ্যদের ঘাড়ের উপরে রেখে, বন্দুক রেখে পার করে দেওয়ার ব্যবস্থা বারবার চেষ্টা চলছে কেন? এবং কিছু কিছু শিক্ষক যারা আর কিছুদিনের মধ্যে অবসর গ্রহণ করবে, তাদেরকেও সকলকে এই নথি জমা দিতে বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষা দপ্তরের কাছে এই তথ্য তো থাকা উচিত। আপনি এসএসসির রেকমেন্ডেশন লেটার চাইছেন কার কাছ থেকে? ইনকামবেন্টের কাছ থেকে। এসএসসির কাছেই তো এসএসসি রেকমেন্ডেশন লেটার থাকা উচিত। এখন যদি আমি স্কুলে চাকরি করতাম, আমি এসএসসি দিয়ে চাকরি পেয়েছিলাম, এখন যদি আমাকে খুঁজে বের করতে বলা হতো যে আপনি রেকমেন্ডেশন লেটার পাঠান, ভাবুন তো সেই 30 বছর আগে যে শিক্ষক, যখন এসএসসিও চালু হয়নি, সেই সময়কার কমিটির মাধ্যমে চাকরি হতো। কমিটি ইন্টারভিউ নিয়ে একটি ইনল্যান্ড লেটারে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতো, সেই চিঠি এখন খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বারবার, যারা যদি কেউ অযোগ্য থাকে তদন্ত হোক, কিন্তু বারবার সকল শিক্ষক এবং শিক্ষাকর্মীকে এইভাবে কাঠগড়ায় কেন তোলা হচ্ছে, এবং জনমানসে হেয় প্রতিপন্ন করার একটা চেষ্টা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারবার দেখা যাচ্ছে। এবং রাজ্য সরকারের টার্গেটই মনে হচ্ছে যে 1.5 লক্ষ শিক্ষক এবং শিক্ষাকর্মীকে অযোগ্যদের সাথে জড়িয়ে দেওয়া। এবং আমার মনে হয় তৃণমূল একটা নোংরা রাজনীতি করছে। যদি সিপিএমের সময় নিয়োগ দুর্নীতি হয়ে থাকে, যেটা অনেক সময় আমরা তৃণমূলের নেতাদের মুখে শুনি, তাহলে তাদেরকে ধরুন, কোনো আপত্তি নেই তো। কিন্তু এতদিন, এই 2011 থেকে এতদিন, তাহলে আপনারা কি করছিলেন? সিপিএমের আমলে যদি দুর্নীতি হয়ে থাকে, তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করেননি কেন? আমরা জানি যে সিপিএম ধোয়া তুলসী পাতা নয়, কিন্তু যারা সিপিএমের সাথে ছিলেন তাদের অনেকেই তো এখন আপনার দলে, আপনাদের দলে, এবং তারা স্বীকারও করেছে। যেমন উদাহরণস্বরূপ আমি দুটো নাম বলতে পারি, তাপস চ্যাটার্জি, কাছেই থাকেন; উদয়ন গুহ, যিনি ক্যামেরার সামনে বলেছেন ওনার বাবাকে নাকি উনি চাকরি দিতে দেখেছেন, আপনাদের মিডিয়াকে বলেছেন পার্টির মাধ্যমে চাকরি হতো। তো এদেরকে তো, এরা তো জনসমক্ষে, তাপস চ্যাটার্জি বা উদয়ন গুহ, এরা তো জনসমক্ষে স্বীকার করেছেন যে সিপিএম আমলে দুর্নীতি করে চাকরি দেয়া হতো। তো সমস্ত শিক্ষককে, এই যে 1.5 লক্ষ শিক্ষক প্রায়, এদেরকে এইভাবে জনমানসে হেয় প্রতিপন্ন না করে আপনারা ডাইরেক্ট এদের দুজনকে জিজ্ঞাসাবাদ করুন, তাহলেই তো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যেত, জলের মতো পরিষ্কার হয়ে যেত। তাহলে আমরা এই যে 1.5 লক্ষ শিক্ষককে এইভাবে বারবার অপমানিত হতে দেখতাম না। আমাদের যেটা মনে হয়, আমার যেটা মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে সেটা এই রাজ্য সরকার বুঝে গেছে। অতএব যে 8,000 লোকের চাকরি যাবে, তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, হ্যালো করি মাখো তেল, তৃণমূলের নীতি অনুসারে। তো স্বাভাবিকভাবে এই শিক্ষকদের এখন চাপ তৃণমূল কংগ্রেসের নেতাদের উপরে পড়বে, যাদের কাছে তারা টাকা দিয়েছিলেন। তো সেই জন্য এই 8,000 শিক্ষককে
যারা যোগ্য 1.5 লক্ষ শিক্ষক তাদের সাথে একসাথে মিশিয়ে দিয়ে একটা মিশালি তৈরি করে সুপ্রিম কোর্টে খাওয়ানোর পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস সরকার। ভারতীয় জনতা পার্টি এইভাবে সমস্ত শিক্ষকদেরকে, অর্থাৎ যারা যোগ্য তাদেরকে হিউমিলিয়েট করার আমরা তীব্র বিরোধিতা করছি এবং আমরা মনে করছি, বিজেপি মনে করছে যে রাজ্য সরকারের অধিকার নেই বারবার এইভাবে শিক্ষকদের কাছ থেকে নথি চেয়ে, অর্থাৎ যারা যোগ্য শিক্ষক তাদের কাছ থেকে নথি চেয়ে তাদেরকে অপমান করার। আমরা এই সমস্ত শিক্ষকের পাশে, যারা যোগ্য তাদের পাশে আছি, তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আপনারা যথেষ্ট সুনামের সাথে বিগত দিনে কেউ 20 বছর পড়িয়েছেন, কেউ 10 বছরের উপরে হয়ে গেছে, তারা আপনারা স্বনামধন্য শিক্ষক শিক্ষিকা আছেন, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের এবং তাদের পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি আছে। এবার যদি আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে। এই প্রসঙ্গে জিজ্ঞেস করি, অনেক শিক্ষক শিক্ষিকারাও বলছে যে অনেকের কাছে যারা প্রথম এসএসসি দিয়েছে বা এসএসসির আগে, যেটা আপনি বললেন, অনেকের কাছে অনেক সময় কিছু নেইও, মানে নথিও তেমনভাবে তারা পাচ্ছে না, তারা ভয় রয়েছে যে কী হবে, চাকরিটা থাকবে কি থাকবে। দেখুন, স্বাভাবিক ব্যাপার। আপনি একজন 30 বছর আগের ব্যক্তিকে যদি বলেন, যে যিনি ভার্জ অব রিটায়ারমেন্ট আছেন, তাকে যদি বলেন তার সমস্ত নথি খুঁজে বের করা, এ তো চরম চাপের বিষয়। তার ভয় হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমরা তো এটারই প্রতিবাদ করছি যে এই যে মেন্টাল অ্যাগনি, মানসিক অবসাদের মধ্যে একটা বিরাট সংখ্যক পরিবারকে ফেলে দিচ্ছে। 1.5 লক্ষ যদি শিক্ষক শিক্ষিকা হন, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, তার পরিবার হিসেব করুন, পরিবার পিছু 4 জন যদি আমরা কম করে ধরি, তাহলে এই গোটা রাজ্যের কম করে 4 লক্ষ, 5 লক্ষের বেশি, 6 লক্ষের কাছাকাছি পরিবারের মানুষ, অর্থাৎ এই বাংলার নাগরিক যারা শিক্ষিত, এই ধরনের নাগরিক যাদের সমাজে বিশেষ একটা সম্মান আছে, সেই সমস্ত লোকদেরকে আপনারা প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিচ্ছে। এই অধিকার রাজ্য সরকারকে কেউ দেয়নি। শুভেন্দু অধিকারীর পরে এবার ঘাটালের সেক্রেটারির বাড়ি সহ 3 জায়গাতে পুলিশ হানা দিয়েছে রাতের বেলা।